ছত্তিশগড়ের পর মধ্যপ্রদেশ, আবার বাঘের জঙ্গলে রোড ট্রিপ, মানে টাইগার ট্রেল যেরকম আমরা বলে থাকি। 2023-এর পর 2024, এবারেও আমরা তোমাদের নিয়ে গিয়েছিলাম মধ্যপ্রদেশের দুখানা বাঘের জঙ্গলে। ইতিমধ্যেই হয়তো রেকর্ডিং মোড ট্রাভেলে সেই সিরিজ, সেই পর্বগুলো তোমরা দেখে ফেলেছো। বান্ধবগড় আর সঞ্জয় দুবরি টাইগার রিজার্ভের বিস্তারিত ট্যুর প্ল্যান নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি আমি প্রদীপ্ত। আর আজকের ট্রাভেল টপিকে সেটা নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের এবারের রোড ট্রিপটা ছিল মে মাসের একেবারে প্রথম সপ্তাহে। বুঝতেই পারছো, এপ্রিল মে মাস মানে যারা জঙ্গল নিয়মিত বেড়াতে যান এবং যারা জীবজন্তু ভালোবাসেন, টাইগার সাইটিং বা জীবজন্তু দেখার জন্য একেবারে সেরা সময়। সেই জন্যই আমরা এই সময়টা বেছে নিয়েছিলাম। আর আমাদের এবারের রোড ট্রিপটা ছিল 5 রাত 6 দিনের। আমাদের প্রথম দিনের যে জার্নি ছিল, হুগলি থেকে আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম এবং আমরা পৌঁছেছিলাম সেই রাতে ছত্তিশগড়ের অম্বিকাপুরে। সেই জার্নিটা আমাদের ছিল 707 কিলোমিটার, যেটা গুগলে রাফলি 15 ঘন্টার কাছাকাছি দেখায়। কিন্তু আনএক্সপেক্টেডলি সেদিন যেরকম আমরা রুট ধরেছিলাম বা যেরকম ট্রাফিক কন্ডিশন পেয়েছিলাম, আমরা কিন্তু 14 ঘন্টারও কম সময় অম্বিকাপুর পৌঁছে গিয়েছিলাম। অম্বিকাপুরে এক রাত থাকার পর দ্বিতীয় দিনেই আমরা অম্বিকাপুর থেকে রওনা দিয়েছিলাম বান্ধবগড়। এবং এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক ছোট জার্নি ছিল। আমাদের এই জার্নিটা ছিল 292 কিলোমিটারের, আর আমাদের সময় লেগেছিল রাফলি 6 ঘন্টার কাছাকাছি। সেই দ্বিতীয় দিনে বান্ধবগড় পৌঁছে আমরা যে রিসর্টে ছিলাম সেখানেই বিশ্রাম নিয়েছিলাম এবং বান্ধবগড়ের আশপাশটা ঘুরে নিয়েছিলাম। প্লাস সাফারির আগের দিন অবশ্যই কিছু প্রস্তুতি থাকে, সেইগুলো সবই তোমাদের ডিটেলে বলবো। এরপর চলে আসি আমাদের রোড ট্রিপের তৃতীয় দিন। সেই তৃতীয় দিন আমরা বান্ধবগড়ের খিতলি কোর জোনে সাফারি করেছিলাম। এই বান্ধবগড়ের খিতলি কোর জোনে সাফারি করার পাশাপাশি আমাদের যে এবারের রুট প্ল্যান ছিল, তাতে কিন্তু আমরা অন্য কোনো জোনে সাফারি করিনি। এই বিষয়ে নিশ্চয়ই তোমাদের মনে হয়তো কৌতূহল হতে পারে যারা এই পর্বটা দেখছো। এই বিষয়ে তোমাদের বলে রাখি, আমরা ঠিক 1 বছর আগে, গত বছর অর্থাৎ 2023-এর মেতে বান্ধবগড়েই গিয়েছিলাম এবং সেবার কিন্তু আমরা বান্ধবগড়ের আরও যে দুটো কোর জোন আছে অর্থাৎ মগধি আর তালা, সেই দুটো জোনে সাফারি করেছিলাম, যার জন্য এবার শুধু খিতলিকে বেছে নেওয়া। চলে আসি সিরিজের 4 নম্বর দিন। খুব ইন্টারেস্টিং দিন, কারণ বান্ধবগড় একদিকে যেমন খুব পরিচিত একটা জঙ্গল, সারা ভারতবর্ষে যারা জঙ্গলে ঘুরে বেড়ান তারা যেমন বান্ধবগড়ের নাম এক ডাকে চেনেন, তেমনি কিছুটা অল্প চেনা অচেনা বলতে পারো মধ্যপ্রদেশের জঙ্গল হওয়া সত্ত্বেও সঞ্জয় দুবরির নামটা। আমরা কিন্তু এবারে সেখানেও জঙ্গল সাফারি করেছিলাম। পঞ্চম দিন আমাদের সেই সাফারিটা ছিল। চতুর্থ দিন বান্ধবগড় থেকে সঞ্জয় দুবরির যে জার্নিটা আমরা করেছিলাম, সেটা খুবই ছোট্ট জার্নি, 84 কিলোমিটারও নয় এবং 2 ঘন্টার মধ্যেই পৌঁছানো যায়। তবে খুব সিনিক জার্নি, জঙ্গলের মধ্যে দিয়ে খুব মেমোরেবল জার্নি। এরপর পঞ্চম দিন আমরা সাফারি করেছিলাম সকালে সঞ্জয় দুবরিতে। সেই সাফারিটাও বেশ লম্বা সাফারি, খুব ইভেন্টফুল সাফারি ছিল। আর তারপর সেই দিনই অর্থাৎ পঞ্চম দিনই সাফারি করে ফিরে হোটেলে চেক আউট করে আমরা আমাদের ফিরতি জার্নি শুরু করেছিলাম, যে জার্নিটায় আমরা সেই রাতটা হল্ট করেছিলাম ডাল্টনগঞ্জে। এখন ডাল্টনগঞ্জের নাম হয়ে গেছে মেদিনীনগর। এবং সঞ্জয় দুবরি থেকে আমরা যেখানে ছিলাম পার্সেলি, সেখান থেকে এই ডাল্টনগঞ্জের জার্নিটা ছিল 327 কিলোমিটারের, যেটা রাফলি আমাদের লেগেছিল 8.5 থেকে 9 ঘন্টার কাছাকাছি। শেষ দিন অর্থাৎ 6 নম্বর দিন আমরা সকালবেলা ডাল্টনগঞ্জের আশপাশটা একটু ঘুরে নিয়েছিলাম। বড়জোর 1 থেকে 1.5 ঘন্টা হাতে থাকলেই তোমরাও ডাল্টনগঞ্জ শহরের আশেপাশে 3-4টে স্পট ঘুরে নিতে পারবে। এবং তারপর আমরা আমাদের ফিরতি জার্নি শুরু করেছিলাম। সেই জার্নিটা ছিল 535 কিলোমিটারের এবং আমাদের সময় লেগেছিল 11.5 ঘন্টার কাছাকাছি। আমাদের রোড ট্রিপের প্ল্যানটা তো তোমাদের বললাম, কিন্তু এর পাশাপাশি বান্ধবগড় যাওয়ার জন্য একটা দুর্দান্ত রোড ট্রিপের বিকল্প রাস্তা আছে, যেটা কিন্তু অনেকেই প্রেফার করেন এবং আমরাও সেই রাস্তা ধরে ট্রাভেল করেছি। ফলে রাস্তার কন্ডিশন, সেফটি, সিকিউরিটি কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হবে না যদি তোমরা সেই রুটটা ধরেও যাও, এবং সময় হয়তো খানিকটা কমতেও পারে। সেক্ষেত্রে তোমাদের প্রথম দিনের জার্নিটা করতে হবে কলকাতা থেকে। কলকাতা ধরেই আমি বলছি, কলকাতা থেকে বেনারসের উদ্দেশ্যে। বেনারসে তোমরা থাকার অপশান প্রচুর পেয়ে যাবে যদি সন্ধেবেলাও পৌঁছো, জাস্ট একটা নাইট হল্ট
এবং তারপর দ্বিতীয় দিন বেনারস থেকে তোমরা চলে যেতে পারো সরাসরি বান্ধবগড়। এই যে ট্রিপটা, অর্থাৎ এক্ষেত্রে প্রথম দিনের তোমাদের জার্নি হবে রাফলি 650 কিলোমিটারের আশেপাশে। বেনারস যেতে 12-13 ঘন্টার বেশি লাগে না এখন যা রাস্তার কন্ডিশন, যদিও ন্যাশনাল হাইওয়ের বেশ কিছু অংশে কাজ চলছে, ফলে জার্নি টাইমটা অনেক সময় অনেক কিছুর উপর ওঠানামা করে। কিন্তু বাকি জার্নিটা সেটা কিন্তু খুব চমৎকার জার্নি। বেনারস থেকে বান্ধবগড় যাওয়ার যে জার্নিটা, সেই জার্নিটা সম্পর্কে অনেককে বলতে শুনেছি, যেই জার্নিতে জঙ্গলের মধ্যে দিয়ে বান্ধবগড় যাওয়ার পথেও তারা অনেকে কিন্তু টাইগার সাইটিং হয়েছে, এরকমও সৌভাগ্যবান মানুষ আছেন। এই জার্নিটা 322 কিলোমিটারের এবং সময় লাগে 7 ঘন্টার কাছাকাছি। অর্থাৎ দ্বিতীয় দিন তোমরা সকাল সকাল রওনা দিলে দুপুর বিকেল হওয়ার আগেই বান্ধবগড় পৌঁছে যেতে পারবে। অনেকেই আমাদের সাফারি এবং জঙ্গলের পর্বগুলো দেখতে দেখতে কৌতূহল বশত জিজ্ঞেস করেন, অনেকে অনেক সময় আমাদের কাছে জানতে চান আলাদা করে, অনেকে ফোন করে জানতে চান যে আপনারা তো শুধু গাড়িতে রোড ট্রিপের কথা বলছেন, একটু যদি ট্রেনের ইনফরমেশনটা দেন। তো আমরা এবার তোমাদের জন্য ট্রেনে তোমরা যদি যেতে চাও তাহলে কিভাবে পৌঁছবে এবং ফ্লাইটে যেতে চাইলে কিভাবে পৌঁছবে সেটাও বলছি। যদি তোমরা ফ্লাইটে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের কাছে দুটো অপশান হতে পারে। একটা হচ্ছে খুব প্রমিনেন্ট এয়ারপোর্ট হিসেবে তোমরা বেনারস ফ্লাইটে যেতে পারো, সেখান থেকে বাকি রাস্তাটা গাড়িতে যেতে পারো। এছাড়া তোমরা অবশ্যই রায়পুর তোমরা ফ্লাইটে যেতে পারো, সেখানেও এয়ারপোর্ট আছে এবং সেখান থেকে তোমাদের জার্নিটা কিন্তু একটু বেশি লম্বা হয়ে যাবে। আর যদি তোমরা মধ্যপ্রদেশেরই অন্য একটা প্রান্তে অর্থাৎ খাজুরাহ চলে যাও, খাজুরাহ থেকেও কিন্তু বান্ধবগড় সড়ক পথে আসার অপশান আছে এবং খাজুরাহতে কিন্তু এয়ারপোর্ট আছে, তবে সেখানে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট চলে না, তবে দিল্লির সঙ্গে তার ফ্লাইটে কানেক্টিভিটি বেশ ভালো। যারা শুধুমাত্র ট্রেন প্রেফার করো এবং ট্রেনেই এই ট্যুর প্ল্যানটা করতে চাও একই শিডিউল অপরিবর্তিত রেখে, তাদের জন্য বলবো তোমাদের জন্য খুব বেশি অপশান কিন্তু নেই। কারণ ট্রেনে তোমরা যদি বান্ধবগড় পৌঁছতে চাও তাহলে তোমাদের 2-3টে ব্রেক করে পৌঁছতে হবে। প্রথমত তোমরা কলকাতা থেকে চলে যেতে পারো খুব সহজেই জব্বলপুর। অনেকেই মধ্যপ্রদেশের জব্বলপুর ঘোরার পাশাপাশি বান্ধবগড় বেছে নেন বা কানহা বেছে নেন এবং জঙ্গলটাকে তারা জব্বলপুরের সঙ্গে ক্লাব করে নেন। জব্বলপুরের কিন্তু ট্রেন কানেক্টিভিটি যথেষ্ট ভালো। খাজুরাহ হয়েও ঠিক একইভাবে অনেকে বান্ধবগড় আসতে চান, সেটাও কিন্তু একটা অপশান হতে পারে। প্রথম ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমরা যদি খাজুরাহ যাও তাহলে সেক্ষেত্রে খাজুরাহ থেকে উমারিয়া আসা যায় ট্রেনে। তারপর উমারিয়া থেকে যে বাকি 30 কিলোমিটারের বান্ধবগড়ের জার্নি, সেটা সড়ক পথে তোমাদের আসতে হবে গাড়ি ভাড়া করে। উমারিয়া স্টেশনে কিন্তু খুব বেশি ট্রেন দাঁড়ায় না এবং ওখান থেকেই তোমাদের কিন্তু গাড়ি ভাড়া করে আইদার আসতে হবে, অথবা তোমরা বান্ধবগড়ে যদি আগে থেকে প্রপার্টি বুক করে যাও তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারাও কিন্তু গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন। এই জার্নিটা 30 কিলোমিটারের জার্নিটার জন্য তোমরা বোলেরো বা এই ধরনের টাটা সুমো এই ধরনের গাড়ি পাবে। মোটামুটি 4 থেকে 6 জন মানে 4 সিটার 6 সিটার গাড়ি অ্যাভেলেবল থাকে এবং তার রাফলি গাড়ির ভাড়া পড়ে 1800 টাকা। এর পাশাপাশি তোমাদের আরেকটা অপশান হতে পারে, তোমরা যদি জব্বলপুর ট্রেনে যাও এবং জব্বলপুর থেকে আবার ট্রেন অ্যাভেল করো, সেক্ষেত্রে তোমাদের নামতে হবে কাটনি স্টেশনে। বান্ধবগড় যাওয়ার জন্য অনেকে কিন্তু এই রুটটাও প্রেফার করেন। কাটনি স্টেশনে যদিও খুব বেশি ট্রেন সারাদিনে যায় না, কিন্তু এটাও একটা অপশান এবং সেক্ষেত্রে কাটনি থেকে তোমরা প্রায় একই রকম ভাড়া পড়বে গাড়িতে, তোমরা কিন্তু অপশান পেয়ে যাবে ট্রেন থেকে নেমে বান্ধবগড় সরাসরি গাড়িতে যাওয়ার। আর একটা অপশান আছে, সেই অপশানটা হচ্ছে তোমরা যদি হাওড়া থেকে বিলাসপুর চলে যাও। এই রুটটার সুবিধে হচ্ছে প্রচুর ট্রেন কানেক্টিভিটি আছে, অর্থাৎ পশ্চিম ভারতের যে সমস্ত ট্রেনগুলো যায় তার অনেকগুলোই কিন্তু এই রুট দিয়ে যায়, যার ফলে বিলাসপুর ট্রেনে পৌঁছে বিলাসপুর থেকে খুব সহজেই তোমরা আবার উমারিয়া চলে আসতে পারো ট্রেনে। এবং যেরকম বললাম উমারিয়া থেকে বান্ধবগড় খুব সহজেই সড়ক পথে কানেক্টিভিটি আছে। আর একটা অপশান, যারা ডাইরেক্ট ট্রেন ধরতে চাও বান্ধবগড় যাওয়ার জন্য, তাদের কিন্তু হাওড়া থেকে একটা ভালো অপশান হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। সেটা ছাড়ে দুপুর 1টা 10 এবং পরের দিন সকালবেলা প্রায় 20 ঘন্টা জার্নি করার পর তোমরা পৌঁছবে বেওহারি স্টেশনে। এবং বেওহারি স্টেশন থেকে তোমাদের কিন্তু বাকি যে 60 কিলোমিটারের রাস্তা বান্ধবগড়ের জন্য সেটা গাড়িতে যেতে হবে এবং এক্ষেত্রেও ওই 4 সিটার বা 6 সিটার গাড়ি অ্যাভেলেবল
এবং গাড়ির ভাড়াটা তোমরা 1800 থেকে 2200 টাকার মধ্যে পড়ে, বিভিন্ন রকম গাড়ির ভ্যারিয়েশন অনুযায়ী। সেটা এক্স্যাক্ট ভাড়াটা বলা সম্ভব নয়, কারণ সেটা তোমাদের একটু দরদাম করার এবং তোমাদের বার্গেনিং স্কিলের ওপরেও নির্ভর করবে। তবে এটাও কিন্তু যারা ট্রেনে বান্ধবগড় পৌঁছতে চাইবে তাদের জন্য একটা অপশন হতে পারে। বান্ধবগড় বা সঞ্জয় দুবরি টাইগার রিজার্ভ, নাম থেকেই বুঝতে পারছো যে বাঘের জঙ্গলে মানুষ তো অবভিয়াসলি টাইগার সাইটিং এর সেরা সময় অনুযায়ী যাবে। এবং এই আলোচনাটায় ঢুকতে গিয়েই অবশ্যই মনে পড়ে যাচ্ছে আমাদের সঞ্জয় দুবরি সাফারিটার কথা। কারণ আগেই তোমাদের বলছিলাম যে আমরা মে মাসের প্রথম সপ্তাহে সাফারিটা করেছিলাম, খুব হ্যাপনিং একটা সাফারি ছিল। হয়তো অনেকেই তোমরা সেটা দেখেছো। যারা পর্বটা দেখোনি তাদের জন্য অবশ্যই পর্বটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আই বাটনেও তোমরা পর্বটা পেয়ে যাবে। অবশ্যই দেখে নিও এবং এই পর্বটার পর চেক আউট করতে ভুলো না। যদি তোমরা বান্ধবগড় আর সঞ্জয় দুবরি প্ল্যান করো, তাহলে বছরের কোন সময়টা কীরকম হতে পারে ট্যুরটা? যদি তোমরা একেবারে টাইগার সাইটিংকে প্রায়োরিটি রেখে ট্যুরটা বাঁচতে চাও, তাহলে কিন্তু গরমও প্রচণ্ড হবে, অর্থাৎ প্রায় 45 থেকে 50 ডিগ্রির আশেপাশে পারদ ঘোরাফেরা করে এপ্রিল মে মাসে। এবং এই সময়টাতেই জঙ্গল একেবারে শুকিয়ে যায়, ঝলসে যায়, ফলে দূর দূরান্ত পর্যন্ত ভিজিবিলিটি থাকে। আবহাওয়াও এই দিকটায় এই সময় খুব বেশি বৃষ্টি হয় না, ফলে বড় লম্বা সাফারি, 6 ঘন্টার সাফারি হয় মর্নিংয়ে, সাইটিংয়ের চান্স অনেক বেড়ে যায়। এটা হচ্ছে বলতে পারো টাইগার সাইটিংয়ের জন্য একেবারে পিক সিজন। এর পাশাপাশি যদি তোমরা জঙ্গল বন্ধ থাকার অর্থাৎ বর্ষাকালের উইন্ডোটাকে বাদ দিতে চাও, তাহলে সেক্ষেত্রে বলবো জুলাই থেকে অক্টোবর এই সময়টায় মধ্যপ্রদেশের অধিকাংশ জঙ্গল কিন্তু বন্ধ থাকে। এবং তোমরা জানো যে এখন মহামান্য হাইকোর্টের রায়ের পর জঙ্গলের কোনো অংশেই কিন্তু বাইরের ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় না, স্পেশালি বর্ষার এই সময়টায় যখন জন্তু জানোয়ারদের মেটিং সিজন থাকে। বাফার জোন কোনো কোনো জায়গায় খোলা থাকে বা কিছু প্রপার্টি হয়তো খোলা থাকে, কিন্তু জঙ্গলে যাওয়ার যে মজাটা, সেটাই যদি তোমরা জঙ্গলে সাফারি করতে না পারো তাহলে তো আর কোনো মজাই থাকে না। এর ফলে বলবো, যদি তোমরা শুধু জঙ্গলের সৌন্দর্য দেখতে চাও, অর্থাৎ সাইটিংটাই প্রায়োরিটি না হয়, শুধু জঙ্গল ঘোরাটার একটা পুরোদমে মজা নিতে চাও, তাহলে কিন্তু প্লেজেন্ট ওয়েদার পাবে এবং খুব ভালো বেড়াতে পারবে। সেই সময়টা কিন্তু নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, যার মধ্যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শীতকাল। এবং এই জোনগুলোতে ঠান্ডা থাকে, এবং ঠান্ডার সময় যে একেবারেই সাইটিং হয় না তা নয়। বান্ধবগড়ে সারা বছরই বাঘ দেখা যায়, বা অনেকে শীতকালে গিয়েও বাঘ দেখেছেন এরকম নজিরও কিন্তু আছে। তবে তোমরা যদি বসন্তের টাইমটা বা শীতের টাইমটায় যাও, তাহলে কিন্তু অনেক কমফর্টেবলি ঘুরতে পারবে। জঙ্গলকে ঘিরেই যখন বেড়ানো, তখন জঙ্গল সাফারি তো বলতে পারো গোটা ট্যুরের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এবার সরাসরি সাফারির আলোচনাটাতেই চলে আসি। আমি কিন্তু তোমাদের সঞ্জয় দুবরির সাফারির ধরেই উদাহরণগুলো দিচ্ছি। বান্ধবগড়ের সাফারি নিয়ে আমাদের একটা ডিটেলড এপিসোড আছে, কিভাবে তোমরা সেই সাফারি বুক করবে সেটা নিয়েও আমরা একটা আলাদা পর্ব করেছিলাম। সেই পর্বটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি এবং আই বাটনেও তোমরা পেয়ে যাবে। মোটামুটি মধ্যপ্রদেশের যে কোনো জঙ্গলে সাফারি করতে গেলে কিভাবে বুকিং হয় বা বুকিংয়ের সমস্ত বিস্তারিত তথ্য, সেটা কিন্তু বান্ধবগড়ের মতোই অন্য সাফারিগুলোতেও অপরিবর্তিত থাকে। তাই ওই পর্বটা চেক আউট করতে কিন্তু একেবারেই ভুলো না। সঞ্জয় দুবরি বা বান্ধবগড় এই সাফারিগুলো বুক করার জন্য মধ্যপ্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের যে সরকারি সাইট, সেখান থেকেই তোমাদের বুক করতে হয়, forest.mponline.gov.in। আমি স্ক্রিনেও তোমাদের জন্য সেই ওয়েব লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে গিয়ে তোমাদের সবার আগে রেজিস্টার করতে হবে, এবং রেজিস্টার করার পর তোমরা যখন রেজিস্টার করে ফেলবে প্রথমবার, তারপরে কিন্তু তোমরা লগ ইন করে এই সাইটটায় ঢুকতে পারবে এবং এখান থেকে সরাসরি তোমরা সাফারি বুক করতে পারবে অনলাইনে। এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি যে এই অনলাইন উইন্ডোটা যে কোনো সাফারির ক্ষেত্রে, সেটা বান্ধবগড় হোক, সঞ্জয় দুবরি হোক, বা মধ্যপ্রদেশের অন্য কোনো জঙ্গল হলেও, সেটা কিন্তু 120 দিন আগে বুকিং উইন্ডোটা অনলাইনে খুলে যায়। এবং প্রচণ্ড রাশ থাকে, বুঝতেই পারছো। বছরের বিভিন্ন সময়, স্পেশালি যে সময়গুলোতে সাইটিং খুব বেশি হয়, সেই সময় এই রাশটা আরও বেড়ে যায়। ফলে তোমাদের কিন্তু একটু আগে আগে নিজেরা যদি বুক করতে চাও তাহলে সেটা করতে হবে। আর এছাড়া একটা অপশান আছে, সেটা হচ্ছে তৎকাল। এবং সেই তৎকালে কিভাবে সাফারি বুক করতে হয় সমস্ত ডিটেলস আমরা ইতিমধ্যেই এর আগে আলোচনা করেছি। এর পাশাপাশি
এই এমপি অনলাইনের একটা কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে, সেই নাম্বারটাও তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম। ইমেলের মাধ্যমেও তোমরা যোগাযোগ করতে পারবে। ইমেল করে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে সেটা তোমরা ক্লিয়ার করে নিতে পারো। সাফারি কিন্তু শিফট করা যায় না ডেট। যদি তোমরা কোনো কারণে ক্যান্সেলেশন করতে চাও তাহলে কি কি নিয়ম আছে সেগুলো সব কিছু তোমরা ইমেল করেও ওনাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারো। এবার চলে আসি আমাদের সাফারির চার্জেসগুলোয়। বান্ধবগড় বা সঞ্জয় দুবড়িতে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু সাফারির চার্জগুলো নির্ধারিত থাকে। সিজন টু সিজন একেবারে এগুলো কোনো ওঠানামা করে না, এগুলো কিন্তু ফিক্স থাকে। উইকডেজে তোমরা যদি সাফারি বুক করতে চাও তাহলে কিন্তু ফুল ভেহিকেল সাফারি বুক করার জন্য সোম থেকে শুক্রবার খরচ পড়ে 2450 টাকা। আর এই একই খরচাটা যদি কোনো সরকারি ছুটির দিন হয় কিংবা শনি বা রবিবার হয় তাহলে কিন্তু খরচাটা আরও 600 টাকা বেড়ে যায়। সেক্ষেত্রে 3050 টাকা শুধু সাফারি বুকিংয়ের জন্য লাগে। এটার ফলে কিন্তু পুরো সাফারিটা বুক হচ্ছে না, শুধুমাত্র অনলাইনে টিকিট জেনারেট হচ্ছে এবং সেই টিকিটটায় তোমরা যতজন সাফারি করবে বৈধ পরিচয়পত্র সহ সেখানে কিন্তু তোমাদের আগে সাফারির টিকিট তৈরি করতে হয়। এরপর তোমাদের নির্দিষ্ট দিনে সাফারি যেদিন করবে তার আগের দিন কাউন্টারে পৌঁছে, বা যদি তোমাদের বিকেলে সাফারি থাকে তাহলে আগের বেলায় সাফারির কাউন্টারে পৌঁছে তোমাদের কিন্তু বাকি ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে হয়। সেখানে জিপসির যে চার্জটা থাকে অর্থাৎ ভেহিকেল চার্জটা সেটা 3000 টাকা, এবং সেটা মোটামুটি জঙ্গলের ক্ষেত্রে একেবারে ফিক্সড চার্জ বলতে পারো, এখনো পর্যন্ত কোনো চেঞ্জ হওয়ার আগে পর্যন্ত। এর পাশাপাশি গাইডের চার্জটাও তোমাদেরই বিয়ার করতে হয়। গাইডের দুরকম ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরিতে গাইডের চার্জ 480 টাকা, আর তোমরা যদি একটু অভিজ্ঞ গাইড চাও, প্রিমিয়াম ক্যাটাগরির গাইড যারা, তাদের ক্ষেত্রে কিন্তু পার সাফারি চার্জ 600 টাকা। অর্থাৎ এই সব কটা মিলিয়ে যদি আমরা হিসেবটা দেখি তাহলে 2450 থেকে 3050 টাকা প্রথমেই তোমাদের লাগবে সাফারির অনলাইন টিকিট জেনারেট করতে, 3000 টাকা ভেহিকেল চার্জ, এবং গাইডের চার্জটাও যদি আমি 600 টাকা ধরি তাহলে ধরতে পারো 6650 থেকে 7000 টাকার আশেপাশে তোমাদের কিন্তু এক একটা সাফারির খরচ পৌঁছে যায় মধ্যপ্রদেশের জঙ্গলে। আমরা যেহেতু যে কোনো জায়গাতেই তোমরা জানো যে গোটা ভারতবর্ষ আমরা চষে ফেলি জিমনি নিয়ে, ফলে আমাদের সবসময় রোড ট্রিপ ধরেই আমরা তোমাদের কাছে ট্যুর প্ল্যান বা হিসেবটা বলি। আমাদের এবারের যে 5 রাত 6 দিনের রোড ট্রিপ, তাতে মোট কিলোমিটার আমরা ট্রাভেল করেছিলাম 2127 কিলোমিটার। আর আমাদের এবারের রোড ট্রিপে শুধুমাত্র পেট্রোলের জন্য খরচ হয়েছিল 13,314 টাকা। এর পাশাপাশি ফাস্ট্যাগ একটা বিরাট খরচ, যেটা বিভিন্ন রুট অনুযায়ী অনেক সময় ওঠানামা করে। তোমরা পার্টিকুলার কোন রুট ধরে যাচ্ছ সেটার ওপরেও কিন্তু ফাস্ট্যাগ পার্থক্য হতে পারে। আমরা যে রুটটা নিয়ে গিয়েছিলাম তার গুগল ম্যাপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই তোমাদের জন্য দিয়ে রাখছি, তাহলে তোমরা রুটটা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে। আমাদের এবারের রোড ট্রিপে ফাস্ট্যাগের পেছনে খরচ হয়েছিল 1587 টাকা। অর্থাৎ ফুয়েল আর ফাস্ট্যাগ দুটো মিলিয়ে টোটাল আমাদের এবারে খরচা হয়েছিল 14,901 টাকা। আমাদের কাছে তোমরা জানতে চাও, স্পেশালি যারা রোড ট্রিপে খুব বেশি পরিমাণে ইন্টারেস্টেড এবং যারা খুব ফ্রিকুয়েন্টলি রোড ট্রিপ করো, দুটো জিনিস তাদের অনেকেরই খুব কৌতূহল থাকে। একটা হচ্ছে আমরা মাইলেজ কীরকম পেলাম এবং আমাদের পার কিলোমিটার কস্ট কত এলো গাড়িতে এই রোড ট্রিপটা করার ফলে। আমাদের এবারের রোড ট্রিপে 7 টাকা পার কিলোমিটার কস্ট এসছে, যেটা কিন্তু আমার মনে হয় একেবারেই বেশি নয়, খুবই রিজনেবল। আর আমাদের এবারের রোড ট্রিপে বিভিন্ন ধরনের টেরেন মিলিয়ে, অর্থাৎ বান্ধবগড়ের আশেপাশে বেশ কিছু অংশে কিন্তু একটু টিলা বা চড়াই উতরাই রাস্তা আছে, আর বাকিটা হাইওয়ে ধরে ড্রাইভ। এই সব কিছু মিলিয়ে অ্যাভারেজে আমাদের গাড়ির থেকে আমরা যে মাইলেজ পেয়েছি সেটা 15.94 কিলোমিটার পার লিটার, অর্থাৎ প্রায় 16 কিলোমিটার পার লিটারের কাছাকাছি। যে কোনো ট্যুরের ক্ষেত্রে একটা খুব বড় খরচ হয় থাকার খরচটা, এবং এক্ষেত্রে আমরা তোমাদের সাজেস্ট করতে চাইবো খরচের হিসেবে ঢোকার আগে, যেহেতু জঙ্গলের খুব বেশি অপশন সবসময় থাকে না, বান্ধবগড়ের মতো জঙ্গলে তোমরা কিন্তু সরকারি প্রপার্টির পাশাপাশি প্রচুর প্রাইভেট প্রপার্টি পাবে। ফলে সেখানে কিন্তু তোমরা চাইলে আগেও অনলাইনে বুক করে নিতে পারো। যদি সিজনে তোমরা যাও তাহলে অনেক সময় কিন্তু এত বেশি রাশ থাকে
যে প্রায় হোটেলগুলো বা রিসর্টগুলো সোল্ড আউট হয়ে যায়। আবার যদি তোমরা একটু এমন সিজনে যাও যে সময় হয়তো সাইটিং অত বেশি হয় না, সেই সময় তোমরা একটু ডাল সিজনে খুব সহজে ওখানে গিয়েও বুকিং পেয়ে যেতে পারো। আমরা এবারে সিরিজে কোথায় করাচ্ছিলাম সব তোমাদের ডিটেলসে এবার বলবো, এবং তার সঙ্গে থাকার খরচাও। প্রথম দিন, প্রথম রাত আমরা স্টে করেছিলাম ছত্তিশগড়ের অম্বিকাপুরে, এবং আমরা ছিলাম দ্য অ্যাম্বার হোটেলে। আমাদের শুধু থাকার জন্য খরচ লেগেছিল ১৬৭৬ টাকা ট্যাক্স সহ, এবং সেখানে আমাদের খাওয়া দাওয়ার জন্য খরচ লেগেছিল ১২৯০ টাকা। বান্ধবগড়ে আমরা ছিলাম ২ রাত। আমরা এর আগে বান্ধবগড়ে মহারাজা কোঠি বলে রেওয়ার রাজার বাগান বাড়িতেও ছিলাম ১ বছর আগে। এবারে গিয়ে আমরা একটা দুর্দান্ত, সবে ওপেন হয়েছে কয়েক মাস আগে, সেরকম একটা প্রাইভেট প্রপার্টিতে ছিলাম। অসাধারণ প্রপার্টি এবং একেবারে বিলাসবহুল জঙ্গলের অভিজ্ঞতা বলতে পারো আমরা পেয়েছি এবারে। প্রপার্টিটার নাম ছিল দ্য অলিভ, এবং সেখানে আমরা ২ রাত ছিলাম। আমাদের তার জন্য খরচ লেগেছিল ৭,০৫৬ টাকা, আর খাওয়া দাওয়ার জন্য খরচ হয়েছিল ১৬৩৮ টাকা। এরপর আমরা চলে গিয়েছিলাম সঞ্জয় দুবরিতে। সঞ্জয় দুবরি প্রসঙ্গে বলে রাখি যে ওখানে কিন্তু এতটাই রিমোট, এবং এখনও অন্য জঙ্গলগুলোর তুলনায় যেহেতু অতটা জনপ্রিয় হয়নি, সেই জন্য স্টেইং অপশান খুব বেশি নেই। ওখানে সরকারি বন দফতরের নিজস্ব যে এমপি ট্যুরিজমের প্রপার্টি, সেটা হচ্ছে পার্সিলি রিসর্ট, যেখানে আমরা ছিলাম। এর পাশাপাশি টুকটাক ৩-৪টে প্রাইভেট রিসর্টের অপশান আছে, কিন্তু সব থেকে সেরা প্রপার্টিও কিন্তু বলতে গেলে পার্সিলি রিসর্টই। সেখানে আমাদের এক রাতের থাকার জন্য লেগেছিল ৩৮৫৩ টাকা, এবং আমাদের খাওয়া দাওয়ার বিল হয়েছিল ১২৩৯ টাকা। ফিরতি জার্নিতে আমরা এক রাত স্টে করেছিলাম ডাল্টনগঞ্জে। সেই হোটেলটার অভিজ্ঞতা খুব ভালো ছিল না, ফলে হোটেলটা তোমাদের রেকমেন্ড করব না কোনো মতেই। কিন্তু আমরা ছিলাম ডাল্টনগঞ্জের দ্য চন্দ্রা রেসিডেন্সি বলে একটা হোটেলে, এবং এই চন্দ্রা রেসিডেন্সি হোটেলে আমাদের এক রাতে খরচ হয়েছিল ১৬৬১ টাকা শুধু থাকার জন্য, আর খাওয়ার খরচ লেগেছিল ৫৬০ টাকা। শুধু থাকার জন্য ৫ রাতে সমস্ত হোটেল রিসর্ট মিলিয়ে এবারে আমাদের খরচ হয়েছিল ১৪,২৪৬ টাকা। এবার চলে আসি খাওয়ার হিসেবটায়। কোন রিসর্টে বা কোন হোটেলে আমাদের খাওয়ার খরচ কীরকম লেগেছিল সেগুলো তো তোমাদের বললাম। এর পাশাপাশি জার্নির দিনগুলোয় আমাদের যে খাওয়ার খরচগুলো হয়েছিল, অর্থাৎ প্রথম দিন আমরা যখন যাচ্ছিলাম অম্বিকাপুর, তখন আমাদের খরচ হয়েছিল ৫৯০ টাকা। আর একেবারে রিটার্ন জার্নি, অর্থাৎ যখন আমরা বান্ধবগড় থেকে প্রথমে ডাল্টনগঞ্জ এলাম এবং ডাল্টনগঞ্জ থেকে যখন আমরা বাংলায় ফিরে এলাম, দুটো জার্নিতে আমাদের খাওয়ার খরচ লেগেছিল ৪০৫ টাকা এবং ২৯০ টাকা। এই টোটাল খাওয়ার খরচগুলো যোগ করে এবারে আমাদের শুধুমাত্র ফুডের পেছনে খরচ হয়েছিল ৬,০১২ টাকা। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা চেষ্টা করেছি মোটামুটি একটা ১ সপ্তাহের মধ্যে ট্যুর এমনভাবে ডিজাইন করতে যাতে তোমাদের খুব বেশি ধকল না পড়ে। কারণ এক একটা সাফারি যেমন শরীরের জন্য ধকল, ঠিক তেমনি পকেটের জন্যও ধকল। কারণ সাফারির একটা বাজেটও যথেষ্ট বেশি হয়, এবং স্পেশালি যদি তোমাদের ফুল ভেহিকেল বুক করে সাফারি করতে হয়, যেটা কিন্তু সিজনে অনেক সময় এর ছাড়া তোমাদের অপশান থাকে না, তাহলে কিন্তু সেটা আমার মনে হয় যে কোনো জঙ্গলের ক্ষেত্রেই, বা যারা নতুন জঙ্গলে যাওয়া শুরু করেছো তাদের জন্য বাজেট পার্সটা অবভিয়াসলি মাথায় রাখতে হয়। অনেক ক্ষেত্রেই হয়তো সরাসরি অনলাইনে বুকিং পাওয়া যায় না, সেক্ষেত্রে যদি এজেন্টের থ্রু দিয়ে তোমাদের বুক করতে হয় তাহলে তো খরচাটা এক লাফে আরও অনেকটা বেড়ে যায়। সেরকমই যদি তোমরা এজেন্টের মাধ্যমে কোনো সাফারি বুক করতে চাও, তাহলে এরকম কোনো পরিচিত রিলায়েবল এজেন্টের আমাদের পরিচিত নাম্বার আমরা তোমাদের দিয়ে দেবো, এই ভিডিওর ডেসক্রিপশানেই সেই নাম্বারটা পেয়ে যাবে। ফাইনালি চলে আসি একেবারে সর্বশেষ খরচগুলোয়। আমাদের এবারের ট্যুরে বান্ধবগড়ে সাফারির জন্য খরচ হয়েছিল ৬,৬৫০ টাকা। এই প্রসঙ্গে তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে আমরা কিন্তু এটা উইকডেজে সাফারি করেছিলাম, আর সঞ্জয় দুবরিতে আমরা উইকেন্ডে সাফারি করেছিলাম। সমস্ত খরচ খরচা মিলিয়ে আমাদের সেই সাফারিটার জন্য লেগেছিল ৭,০৫০ টাকা। শুধু দুটো সাফারিতেই আমাদের কিন্তু একটা মেজর খরচা ছিল। এবং তোমাদের জানিয়ে রাখবো যে এবারে কিন্তু আমরা দুটো জঙ্গলেই মাত্র একটা করে জোনেই সাফারি করেছি, অন্যান্যবার আমরা এর থেকে বেশি সাফারিও করেছি অতীতে। কম্বাইন্ড ফুয়েল খরচ, অর্থাৎ সব মিলিয়ে গোটা ট্যুরে আমাদের পেট্রোলের যে খরচ হয়েছে, ফাস্ট্যাগের যে খরচ হয়েছে, সব মিলিয়ে আমাদের খরচ হয়েছে ১৪,৯০১ টাকা। আমাদের শুধু থাকার জন্য সব মিলিয়ে খরচ হয়েছে এবার ১৪,২৪৬ টাকা।
আর এর সঙ্গে যোগ করতে হবে আমাদের খাওয়ার খরচাটা, যেটা ছিল আমাদের জন্য 5 রাত 6 দিনের এই ট্যুরে 6012 টাকা। তোমরা এতক্ষণ ধরে যারা এই পর্বটা দেখছো অধীর আগ্রহ নিয়ে হয়তো অপেক্ষা করে আছো যে এই ট্যুরটাই যদি তোমরা করতে চাও তাহলে ওভারঅল তোমাদের কত খরচা হতে পারে। আমাদের দুজনের জন্য 5 রাত 6 দিনের এবারের রোড ট্রিপে খরচ হয়েছিল সব মিলিয়ে 48,859 টাকা। অর্থাৎ তোমরা যদি দুজন এই রকম একটা রোড ট্রিপ করতে চাও তাহলে সেক্ষেত্রে 50,000 টাকার মধ্যেই এই খরচটাকে রাখা সম্ভব। যদি তোমরা ট্রেনে বা ফ্লাইটে ট্রাভেল করো তাহলে হয়তো সেই খরচটা একটু ওঠানামা করবে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায়। অনেকেই এর আগে তোমাদের প্রশ্ন করেছো আমাদের বা আমাদের কাছে জানতে চেয়েছো যে আমরা এই খরচের হিসেবগুলো কেন আমাদের যখন জঙ্গল সাফারির ব্লগগুলো দেখাই তার মধ্যেই অ্যাকোমোডেট করে দিই না। তোমরা যারা এই প্রশ্নটা করেছিলে তাদের জন্য একটা উত্তর দিতে চাইবো যে আমরা কিন্তু মূলত জঙ্গল সাফারির যে ব্লগগুলো বানাই সেগুলো বানাবার চেষ্টা করি একেবারে সিনেম্যাটিক স্টাইলে, যাতে জঙ্গলের ফ্লেভারটা যারা কখনো জঙ্গলে যাওনি বা হয়তো জঙ্গলে গেছো বা জঙ্গলে ফ্রিকুয়েন্টলি যাও তাদের সবার কাছে অভিজ্ঞতাটা খুব ইমার্সিভ হয়। এবং সেইটা মাথায় রেখেই কিন্তু আমাদের ওই সাফারির ব্লগগুলোকে ডিজাইন করা। ফলে তাতে অতিরিক্ত পরিমাণ তথ্য দিয়ে সেটাকে বোঝাই করলে আসল মজাটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যাবে এবং অভিজ্ঞতাটা একটু তিক্ত হয়ে যাবে, সেটা আমরা কোনো মতেই চাই না। সেই কারণের জন্যই কিন্তু এই ধরনের খরচ এবং ট্যুর প্ল্যান নিয়ে আলাদা পর্ব তোমাদের কাছে নিয়ে আসা। এই পর্বটা এত কিছু যে বললাম কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু তোমাদের থেকেই জানতে চাইবো। আর তার জন্য নিচের যে কমেন্ট বক্সটা আছে সেখানে কিন্তু একেবারে বৃষ্টির মতো তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর যারা এই পর্বটা দেখছো বা আমাদের টাইগার ট্রেল দেখেছো কিন্তু এখনো একটু ইতস্তত করছো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা একেবারেই নতুন আমাদের ভিডিও দেখা সবে শুরু করেছো, তাদের জন্য বলবো নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে জাস্ট ভেঙে ফেলো, চুরমার করে দাও। অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে, তোমরা আমাদের ভিডিও দেখলে, আরও বেশি করে আমাদের ভিডিও শেয়ার করলে তাহলেই সেটা আমাদের এই যে কন্টেন্ট বানানোর জার্নি সেটাতে একটা অন্য স্যাটিসফ্যাকশান দেয়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তো অবশ্যই থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদের কাছে লিখতে পারো। আমরা কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আছি, ইনস্টাগ্রামেও আছি। রেকর্ডিং মোডকে সেখানেও তোমরা খুঁজে নিও, সেখানেও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। লাইক ফলো করতে ভুলো না। আর আগামী পর্বে আবার আমরা ফিরে আসব নতুন কোনো জায়গার নতুন কোনো জার্নি নিয়ে। তবে তার জন্য আপাতত কয়েকদিনের অপেক্ষা।